এত সুন্দর দুনিয়ায় কিছু রবে না রে, হই আল্লাহ রে, এটা করছে। ওর এত ট্যালেন্ট ছিল, মানে মানে বলতে বলতে সে পৃষ্ঠা তুলে ফেলতো। আমার নাম কোনোদিন সে বলেনি, এটা একটা আমার মধ্যে ব্যথা ছিল। বাচ্চার সাথে পরিচয় যখন আমরা প্রোগ্রাম করতেছি বিভিন্ন জায়গায়, তখন স্বপন গিটার বাজাতো, সারোয়ার ড্রাম বাজাতো। বাচ্চু এক প্রোগ্রামে আমাদেরকে দেখছে চট্টগ্রামের এই দামপাড়ার দিকে দেখছে, তখন তার খুব উৎসাহ জাগলো, মানে সে আসবে। তখন আমার বাসায় আসলো একটা ভাঙা গিটার নিয়ে, বলে আমি গিটার শিখবো। ঠিক আছে, আমার প্রোগ্রাম যাও। তখন 7 নভেম্বর বিপ্লব দিবস নজওয়ান ক্লাবের একটা অনুষ্ঠানে আমি বাচ্চাকে স্টেজে তুলতে একটা গিটার নিই। তারপর সে প্রশিক্ষণ নিতে লাগলো। প্রশিক্ষণ নিতে নিতে যখন স্বপন সারোয়ার গ্রুপ থেকে চলে গেলো, তখন বাচ্চা পুরোপুরি আমাদের স্পাইডার গ্রুপে সে অংশগ্রহণ করলো। তখন কি চলতেছিল, আমাদের একটা গ্রুপ ছিল রিদম 77, কুমার বিশ্ব লিড দিত, ওর বাসায় আমরা প্রেস করতাম। তো আমাদের এক বন্ধু ছিল প্রদীপ ভট্টাচার্য পাঞ্চু, একদিন আমাকে বলে, দোস্ত আমরা একটা গ্রুপ করছি, ওখানে চলো। আচ্ছা, আমরা বলে কুমার বিশ্বজিতের বাসায় রিহার্সাল। ওখানে গিয়ে দেখলাম প্রবাল চৌধুরী, উমা, তারপর কল্পনা লালা, এই তার সবার সাথে পরিচয় হওয়ার পরে বিশ্বজিৎ আমাকে ডেকে নিয়ে বললো, মামা একটা ছেলের সাথে তোকে পরিচয় করে দিই। দেখি যে হাফ প্যান্ট পরা একটা ছেলে, মোটা করে একটা বেস গিটার নিয়ে পরিচয়। বলো ও বাচ্চু, তো বলতো মোহাম্মদ আইয়ুব। পরিচয় তো কী করা হয় ভাইয়া? বলে আমি ক্লাস 7-এ পড়ি মুসলিম হাই স্কুলে, তখন ক্লাস 7। যাক, গিটারের প্রতি আছে ওই ওখানেই অদ্দূরই শেষ। পরবর্তী পর্যায়ে একদিন জ্যাকব ভাই আমাকে দাওয়াত দিল, যে বড়দিনের দাওয়াত, এই বাসায় আসতে। তো আমি উঠতে উঠতে গিটারের আওয়াজ শুনতেছিলাম, এত সুন্দর গিটার বাজাচ্ছে কি, ওমা এখানে আসে দেখি এনিটা রিভেরো গান গাইতেছে, দেরে দেখল কি না, মনা রে মনা গেলি তুই বার মা, মা একা একা বার মা গেলি আমার নীলি না রে। এত সুন্দর, সঙ্গে সঙ্গে গিটার লিড গিটার বাজছে, তো দেখলাম যে সেই আইয়ুব বাচ্চু, সে বাচ্চুই। আমি ওকে দেখে গান শেষ হওয়ার পরে বুকে জড়িয়ে ধরলাম। যাই হোক, সেই প্রথম আমার সাথে তার মূল ইন্ট্রোডিউস। এমন কোনো যারা বাজনা চট্টগ্রামে যে ও করেনি। ক্লাস 7-8-এ পরে তখন কি আমার এখানে শিখতে আসতো। 72-3 থেকে সে শুরু করছে, কিন্তু 74-5 থেকে সঙ্গে নিয়ে ব্যস্ত স্পাইডার ব্যান্ডে কাজ করতে। ওই লিড গিটার কথা সোহেল নামে একজন ছিল, সে বেস গিটার বাজাতো, রিদম বাজাতো, কখনো জেমস রিদম গিটার বাজাতো, আর অন্যান্য অনেকেই ছিল। জেমসও ছিল আমাদের সাথে অনেক প্রোগ্রামে। যাই হোক, এভাবে বাচ্চুর সাথে সে অনেক, তখন আমি অনার্স 2nd ইয়ারে পড়ি সমাজতত্ত্ব চট্টগ্রামে, সে ক্লাস 7-এর ছাত্র। যাই হোক, কিন্তু তার সাথে মিশতে মিশতে শরীর গঠনের সে মোটামুটি ইয়ে ছিল। আমাদের সাথে সম্পর্কে প্রায়, যেহেতু একসাথে যাচ্ছি, খাচ্ছি, বাজাচ্ছি, ঘুমাচ্ছি, কখনো পেমেন্ট পাচ্ছি, কখনো পাচ্ছি না, কখনো এই ইনস্ট্রুমেন্টগুলো এই পাহাড়ের উপরে তুলতেছি, নামাচ্ছি, এগুলো অনেক মধুর মধুর স্মৃতি। আমার নাম কোনোদিন সে বলেনি, এটা একটা আমার মধ্যে ব্যথা ছিল, যে যখন সে বিরাট স্টার হয়ে গেছে, কথা বলতো আমার সাথে, দেখা হতো, কিন্তু কোনোদিন কোনো টেলিভিশন বা কোনো জায়গাতে আমার নাম বলেনি। হ্যাঁ, তপন আর রনি আমাকে শুনে, ইকবাল লিড গিটার বাজাচ্ছে ছেলেটাকে, আর কঙ্গো বাজাচ্ছে একটা আনন্দ বলে একটা ছেলে ছিল, এত ভালো কঙ্গো বাজাতো। তখন আমি বললাম আমাদের একটু পরিচয় করে দাও না, এরা তো দারুণ বাজাচ্ছে। ঠিক তার 1 মাস পরে দেন যে বাচ্চা আমাদের সাথে নাই, তাকে নিয়ে গেছে তখন এখনো বলে পেপারের উপর থেকে বিভিন্ন জায়গায় যে বাচ্চাকে আমরা এইভাবে স্পাইডার থেকে নিয়ে এসেছি। সেদিন কদিন আগে একটা অনুষ্ঠানে নকিব বলছে, ইকবাল ভাই আমাদের সিনিয়র মানুষ, উনি গাইতেন, বাচ্চু বাজাতো, আমরা ওর বাজনা দেখে ওকে নিয়ে এসেছি স্পাইডার থেকে চলছে। কিন্তু বাচ্চু কেন জানি কোনো সাক্ষাৎকারে, কোনো পত্রিকায় কখনো স্পাইডারের নামও মুখে নেয় নেই, জ্যাকব ভাইয়ের নামও বড় নেই। কারণ ভাই, শুরুটা কাঁচাটা বড় বিশ্রী হয়। সে এমন জায়গা ছিল না, এই জ্যাকব ভাই আমাদেরকে বলতো না যাত্রা, ভ্যারাইটি, সার্কাস,
হ্যাঁ, রাতে ওই যে ইয়েতে মুসলিম হলে লালদিঘিতে নাটকের প্লেব্যাক সমস্ত কিছুতে এ বাজাতে বাজাতে ও আমার প্রিন্সেস জরিনা নাচতো যে উতাল পাতাল করলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা নাচতো ওখানে সে যত তার সাথে কমল হরি নামে একটা ছেলে ছিল হারমোনিয়াম বাজাতো সে হাজার রকম মিউজিক বাজাতো বাচ্চু সেটা ফলো করতো জ্যাকব ভাই বলতো এটা ফলো করো হাজার রকম মিউজিক সে ফলো করতো সম্পূর্ণ একইভাবে ফলো করতো। এই বাচ্চার প্রথমে এই গিটার দিয়ে সে শুরু করে, কারণ তখন তার গিটারের সামর্থ্য ছিল না, মানে কেনার বা পারিবারিক দিকে সে উৎসাহ পায়নি। তো এই গিটারটা দিয়ে সে মানে প্রোগ্রাম শুরু করে, আমার গিটার এটা দিয়ে শুরু করছে, এইটা নিয়ে চলছে। তখন আমি বাচ্চার থেকে কৌশলে একটা সাইন নিয়ে নিয়েছিলাম 1978, এটা বাচ্চার সাইন। ঢাকা গেছে আর একটা সুযোগ নিয়ে, সোলসের সাথে সে আমার এখান থেকে ছেড়ে সোলসে গেছে, সোলসের থেকে প্রোগ্রাম করতে ঢাকা গেছে, ওখানেই সে একটা সুযোগ পাইছে, ওখানে ঢাকা রয়ে গেছে। ভারতে যখন আমি বাচ্চা স্মৃতিচারণ করতে গেলাম, ওখানে একটা খুব হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা শিল্পী আমাকে স্টেজে উঠেছে, শিল্পী আপনি আমাদের পাশে দাঁড় থাকলে আমরা মনে করবো বাচ্চা জীবিত আছে। বাচ্চার যখন একটা গান করতেছে নচিকতা ফেরারিয়ে মনটা আমার, তখন আমাকে বলতে গুরু বলেন এই গানটা কালকে আমি মাকসুদ থেকে গানটা রাত্রে তুলছি, আজকে সকালে আজকে এখানে গান গাইতেছি, গানটা কেমন হলো। ওটা 73 74 সে শুরু করছে, তখন বিভিন্ন প্রোগ্রামে, বিয়েতে, ক্লাবের প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম চলতেছে। ওর এত ট্যালেন্ট ছিল, মানে মানে বলতে বলতে সে পিসটা তুলে ফেলতো, আর যেখানে পারতো না সেটা সেটা আমি পিএনএ অ্যাকর্ডিং দিয়ে অথবা অর্গান দিয়ে বাকিটা আমি কাভার করতাম। বিভিন্ন প্রোগ্রামে করছি, করছে দেড়ে দে কলকি তখন দুটো একসাথে আমরা করছি, তাই একটা সুন্দর নিয়ে কিছু হবে না ওই আল্লাহ আল্লাহ এগুলিও করছি। সিঙ্গিং ড্রিঙ্কিং ওয়াটার এটা একটা গান করতেছে, ইংলিশ গান করতো দুই একটা, ওটাও মানে সে করতো, আমরা বাজাইছি। ওই সময় থেকে তার জনপ্রিয়তা মতো। আমরা তো মানে তখন স্পাইডার বলতে মানুষ এমন কোনো দিন বাকি ছিল না, মানে প্রোগ্রাম নেই। আমরা একটা এক রাতে 2-3টা প্রোগ্রাম আমরা করছি। আমার প্রথম ক্যাসেট আজব কারিগর, সেই আমাকে ফোন করে ইকবাল ভাই সাত গিয়ে কেন আইন অনরোগ অ্যালবাম গুজুম, সে সাউন্ড টেক না, সাউন্ড টেক না, একটা ইয়ে ছিল, এই একটা কোম্পানি ছিল, যাই হোক সে কোম্পানি দিয়ে আমার প্রথম ক্যাসেট আজব কারিগর, যেখানে গানটা ছিল কোন যন্ত্রে বানিয়ে মানুষ কেমনে দিলি প্রাণ, তার ভিতরে আল্লাহ তুই বড় কারিগর, আল্লাহ তুই আজব কারিগর। সে আজব কারিগর নাম দিয়ে সে তার নিজে টুটুল ছিল কিবোর্ডে, ফান্টি ছিল রিদম অ্যারেঞ্জমেন্টে, আর বাচ্চু ডিরেকশনে। সে প্রথম, এবং ওখানেই সে আমাকে আমার ইয়ে করছিল। আমাকে সকাল 9টায় দাঁড় করাইছে, তারপর দিন 9টায় গান শেষ হয়েছে, সব গান একসাথে, একটার পর একটা। বাচ্চা প্রোগ্রাম করার পরে বলতে আমি বাচ্চা ভাত খাবো না, ভাবির হাতে ভাত খাবো। মনে পড়ে যখন বাচ্চার গান আমি বাজাই, বাচ্চার গান শুনি, তখন বাচ্চার সব স্মৃতিগুলি আমার চোখের সামনে ভাসে। তখন নিজেকে আমি ঠিক রাখতে পারিনি, যে অল্প বয়সে বাচ্চাকে যে হারাবো এটা আমি কল্পনা করতে পারিনি। বাচ্চার মৃত্যুর আগে যখন সে জিএসসি কনভেনশন সেন্টার প্রোগ্রাম করতে, ওটা করে যখন মানে হোটেল অ্যাভিনিউতে আসছে লালখান বাজার মোড়ে, তখন আমি যাচ্ছি আমার কর্মস্থলে, দেখি ও আর বাচ্চু এবং মামা দাঁড়িয়ে দাঁড়াবে। তা আমি বাচ্চু বললাম তুমি এদিকে তাকা রয়েছে কেন? পুরো আমার পুরনো স্মৃতির দিকে তাকা রয়েছি, যেখান থেকে আমার উৎপত্তি। আমি আবার আপনার সাথে দেখা করবো, আমি রংপুর যাব, রংপুরের প্রোগ্রামের পরে আপনার সাথে দেখা করবো। রংপুর থেকে সে আসি মৃত্যুবরণ করছে। অবশ্যই ছুটে আসতো, সময় পেলে ছুটে আসতো। কুমিল্লার থেকে সে ফোন করতো, ভাবিকে বলিন আমার জন্য কবিতরের মাংস রান্না করবার জন্য, কবিতা রান্না করবার জন্য। কিন্তু সে কোনোদিন ওই কবিতরের মাংস খেতে পারেনি। আপনি ঘুম যাচ্ছেন, শুয়ে রয়েছেন, আপনার একটা ছাত্র মারা গেছে, আপনার টেলিভিশন হেডলাইন দেখেন, আমি দেখি তো অবাক। আপনারাও আসছেন, আরও অনেক চ্যানেল আসছে, আমাকে বলতে আমার গিন্নি দরজা খুলে বলছিল, আমার গিন্নি একটু রাগ হয়েছিল আপনাদের উপর, না আমি কোনো সাক্ষাৎকার দিব না। বাচ্চা তখন মরদেহ হাসপাতালে, এখান থেকে লাইভ টেলিকাস্ট চলছে এখন পর্যন্ত। বাচ্চার যে কোনো অনুষ্ঠান, এবং বাচ্চার প্রথম এই অনুষ্ঠান ইন্ডিয়া পর্যন্ত আমি গেছি তার স্মৃতিচারণ করতে। বাচ্চাকে যখন আনা হলো, তখন পাত্র আমাকে যখন জড়িয়ে ধরলো, পাত্র হলো ইকবাল ভাই আর মুরব্বী নেই, সাত গে যাবো আর মুরব্বী আর একজন অভিভাবক আর এলাম। তো আমরা সেকেন্ড জেনারেশন স্পাইডার ব্যান্ডের। সো যখনই আমরা শো করি, আমরা চেষ্টা করি অন্ততপক্ষে 2টা গান ওনার যাতে আমরা করি, আর সেসব গান করি যেগুলো
তেমন কোনো ব্যান্ডরা করে না, কারণ ম্যাক্সিমামই সবাই হয়তো ওনার কমন গানগুলো করে, সেই তুমি বা ব্লা ব্লা আর অনেক ধরনের গান আছে। বাট আমরা ওনার সৃষ্টির তো অভাব নাই, সুন্দর গানের অভাব নাই, তো আমরা একটু ডিফারেন্ট গান করার চেষ্টা করি, ওনারই গান সবসময় রাখার চেষ্টা করি দুটা। হ্যাঁ, আমরা চাই সবাই গেয়ে যাক, এবং নতুন প্রজন্ম কিন্তু অনেকজনেই এখনও জানে না আসলে আমাদের বাংলাদেশের মিউজিক সিনারিতে, মানে বিশেষ করে আমরা যারা 80s 90s-এর যারা মিউজিশিয়ান, আমরা সবসময় একটা কথা বলে যাই যে যদি কিছু করতে হয়, মানে একটা গিটারিস্টকে যদি গিটার খুব ভালো করতে হয়, অ্যাটলিস্ট বেশি কিছু না, আয়ের বাচ্চার গানগুলো যদি কভার করতে পারে, সেই গিটারিস্ট কিন্তু খুবই ভালো বাজাইতে পারে।